আসসালামু আলাইকুম। সেটা আমরা তড়িৎ রসায়নের যে উৎপত্তিটা কি হয়েছিল বা তড়িৎ রসায়নের আসলে কনসেপ্টটা কোথা থেকে আসলো এই জিনিসটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব, ঠিক আছে? তো আশা করি তোমরা এই টপিকটা একটু মনোযোগ দিয়ে দেখবা এবং সাথে সাথে একটু বোঝার একটু চেষ্টা করবা, কেমন? তো এই টপিকটা কিন্তু তোমাদের ইন্টার লাইফে অনেকটা ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন আসছে, দেখা যায়, বুঝতে পারছো? তো আমরা এখন এই টপিকটা নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে? দেখো, এই টপিকটা নিয়ে আসলে আমরা কি কি বলি। দেখো, এই জিনিসটা শেখার আগে আগে আমার সাথে একটু জিনিস একটু খেয়াল করো। সেটা হচ্ছে আগে একটা জিনিস বুঝো, সেটা হচ্ছে কি দ্রবণ চাপ। একটা হচ্ছে দ্রবণ চাপ, আর একটা হচ্ছে অবিশ্রবণিক চাপ। অবিশ্রবণিক চাপ, একটা দ্রবণ চাপ, আর একটা কি চাপ বলো তো ভাইয়া? অবিশ্রবণিক চাপ। ওকে, এখন দ্রবণ চাপ জিনিসটা কি, অবিশ্রবণিক চাপ জিনিসটা কি একটু বোঝো। দেখো, দ্রবণ চাপ জিনিসটা হচ্ছে আমাদের তড়িৎদ্বার থেকে দ্রবণে যাওয়ার যে প্রবণতা। কি বলছি? দ্রবণ চাপ জিনিসটা হচ্ছে তড়িৎদ্বার থেকে দ্রবণে যাওয়ার যে প্রবণতা, সেটাকে বলা হয় কি বলতো? দ্রবণ চাপ। আর তড়িৎদ্বার থেকে দ্রবণে যাওয়ার প্রবণতাকে যদি আমরা কি বলি বলতো? তড়িৎদ্বার থেকে দ্রবণে যাওয়ার প্রবণতাকে আমরা বলি হচ্ছে দ্রবণ চাপ। আর দ্রবণ থেকে যদি তড়িৎদ্বারে আসে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অবিশ্রবণিক চাপ। বুঝতে পারছো? তাহলে বলতো দ্রবণ চাপ বলতে কি? দ্রবণ চাপ বলতে কি যে তড়িৎদ্বার থেকে কোথায় যাওয়ার প্রবণতা? দ্রবণে যাওয়ার প্রবণতা। তড়িৎদ্বার থেকে দ্রবণে যাওয়ার প্রবণতা। তড়িৎদ্বার থেকে দ্রবণে যাওয়ার প্রবণতাকে কি বলা হয় বলতো? আমাদের দ্রবণ চাপ বলে। আর অবিশ্রবণিক চাপটা কি বলতো? দ্রবণ থেকে তড়িৎদ্বারে যাওয়ার প্রবণতা। তড়িৎদ্বারে যাওয়ার প্রবণতা। বুঝতে পারছো কি তোমরা? দ্রবণ চাপ হচ্ছে তড়িৎদ্বার থেকে দ্রবণে যাওয়ার প্রবণতা, আর অবিশ্রবণিক চাপ হচ্ছে দ্রবণ থেকে তড়িৎদ্বারে যাওয়ার প্রবণতা। ওকে, এখন একটু মাথা রাখো, এই যে দ্রবণ চাপ আছে না ভাইয়া, এই দ্রবণ চাপকে প্রকাশ করা হয়েছে PS দিয়ে। কি দিয়ে প্রকাশ করা হয়? PS দিয়ে। আর অবিশ্রবণিক যে চাপ, অবিশ্রবণিক চাপকে প্রকাশ করা হয়েছে PU দিয়ে। বুঝতে পারছো? S দিয়ে সলিউশন মানে দ্রবণ, আর এখান থেকে অসমোসিস মানে অবিশ্রবণ। তো এখান থেকে এই যে PU দিয়ে প্রকাশ করা হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা এই যে তড়িৎ রসায়নের যে উৎপত্তিটা আসলে কিভাবে হয়েছে আমরা এইটুকু এখন বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? তো এইটুকু একটু ভালো করে মনোযোগ দিবা, আশা করি তোমরা এটুকু বুঝবা। ওকে, তো দেখো, আমরা এখন যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা একটা কোষ আঁকি। হ্যাঁ, একটা কোষ আঁকি। সেটা হচ্ছে এটা হচ্ছে জিঙ্ক। ওকে, আর এটা হচ্ছে জিঙ্ক সালফেট। জিঙ্ক এবং জিঙ্ক সালফেটের আমি একটা দ্রবণ নিলাম। কেমন? কি নিচ্ছে বলতো? জিঙ্ক এবং জিঙ্ক সালফেটের একটা দ্রবণ নিচ্ছে। এই যে জিঙ্কটা ছিল তড়িৎদ্বার, আর জিঙ্ক সালফেট ছিল আমাদের দ্রবণ। এখন তুমি আমাকে দেখো, সেটা হচ্ছে এই যে জিঙ্ক কি করবে বলতো? জিঙ্কে তোমরা জানো, তুমি একটু জিনিস খেয়াল করো, জিঙ্ক এবং জিঙ্ক এখানে যেই ধাতুর লবণ, ওই ধাতুর তড়িৎদ্বার না, তাই না? এটা কিন্তু আমরা গত লেকচারে কিন্তু আমরা বলছিলাম যে ধাতুর লবণ সেই ধাতুর তড়িৎদ্বার। তাহলে এই টাইপের ক্ষেত্রে কি হয়? এই টাইপের ক্ষেত্রে অ্যানোড কিন্তু এই যে অ্যানোড তো জিঙ্ক কিন্তু ইলেকট্রন ত্যাগ করে ফেলে, তাই না? তাহলে এখন দেখো তো কি হবে? এই জিঙ্ক কি করে? দুইটা ইলেকট্রন ত্যাগ করে। জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিসে বর্ণিত হয়? জিঙ্ক 2+। জিঙ্ক বলতে কোন জিঙ্ক? এই যে তড়িৎদ্বার জিঙ্ক। এখন বিজারণ হতে হবে না? বিজারণ কে করে? এই যে জিঙ্ক, এই জিঙ্ক 2+, এই জিঙ্ক 2+-এ কি করে? ইলেকট্রন গ্রহণ করে। কোথা যায়? এই যে এখানে যে ক্যাথোড থাকবে, ক্যাথোডের মধ্যে। তাহলে এখন দেখো, এই জিঙ্ক 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কিসে বর্ণিত হবে বলতো? জিঙ্কে বর্ণিত হবে। ঠিক আছে না? এই যে এখানে যে অ্যানোডে কি করছে? জিঙ্কে ত্যাগ করছে। অ্যানোড যে জিঙ্কে দুই ইলেকট্রন ত্যাগ করছে। আর এখানে যে জিঙ্ক 2+, এই 2+-এ কি করছে? দুইটা ইলেকট্রন গ্রহণ করে, যে এখানে যে ক্যাথোডের মধ্যে গেছে। বুঝতে পারছো এটুকু? আচ্ছা, তাহলে তুমি এখানে খেয়াল করো, জিঙ্কে ইলেকট্রন ত্যাগ করতেছে, এই জিঙ্কে ইলেকট্রন গ্রহণ করতেছে, তাই না? তাহলে জিঙ্কে ত্যাগ করতেছে, জিঙ্কে গ্রহণ করতেছে।
এখন আমরা কি বলি বলতো, এই জায়গাটার মধ্যে তোমার কি মনে হয় এখানে দুইটাই বিক্রিয়া হচ্ছে, দুইটা বিক্রিয়াই হচ্ছে, পজিটিভও মানে এখানে জার্ণ হচ্ছে বিজার্ণ হচ্ছে, তাহলে এমন একটা তো বিক্রিয়া অবশ্যই আছে যেটা খুব বেশি হয়, এই দুইটার মধ্যে এমন একটা বিক্রিয়া তো আছে যেটা খুব বেশি হবে, মানে বারবার হবে, তাই না? তো এই জিনিসটা তোমাদের কাছে কি মনে হচ্ছে, এই জিনিসটা তোমার কাছে কি মনে হচ্ছে বলো তো, যে এখান থেকে জিঙ্ক, তোমরা জানো জিঙ্ক হচ্ছে ধাতু হিসেবে বেশি সক্রিয়, তাই না? কিভাবে জিঙ্ক ধাতু হিসেবে সক্রিয় চিন্তা করো, জিঙ্ক কোথায় আছে? জিঙ্ক লিকে বা কানার ম্যাগেবার এলএম যেন, তাই না? এই যেন মানে জিঙ্ক, আর ওই পাশ দিয়ে লিখে বা কানা ম্যাগেবার যেন ফিরে কে কে নীল সোনা পাবে হায় কাপড়ে সাজিয়ে আজ পাবে আমার অনেক পেছনে, তাই না? তাহলে জিঙ্ক কিন্তু শুরুর দিক দিয়ে আছে, তাই না? তাহলে শুরুর দিক দিয়ে বেশি থাকলে, শুরু দিয়ে থাকলে মানে তো জিঙ্ক সক্রিয়, তাহলে ধাতু হিসেবে সক্রিয়। আর যদি আমরা আয়ন হিসেবে সক্রিয় কথা বলি তাহলে বিপরীত দিকে চিন্তা করতে হবে, তাহলে বিপরীত দিক দিয়ে যদি আসি জিঙ্ক তো অনেকটা দূরে, তাই না? তাহলে জিঙ্ক কিন্তু ধাতু হিসেবে বেশি সক্রিয়, এই কারণে জিঙ্ক কি করে, এই জিঙ্ক ধাতু হিসেবে সক্রিয়ার কারণে জিঙ্ক কি করে ইলেকট্রন ত্যাগ করে দিবে, কারণ ধাতুর বৈশিষ্ট্য ইলেকট্রন ত্যাগ করা। তাহলে এখন এই যে বিক্রিয়াটা, প্রথম যে বিক্রিয়াটা বেশি হবে, তাহলে এখানে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কি হলো তো, জিঙ্ক দুই ত্যাগ করে যে জিঙ্ক 2+ হচ্ছে, এই বিক্রিয়াটা বেশি হবে। বুঝতে পারছো না বলো তো আমার কথাটা, যে বিক্রিয়াটা কেন বেশি আসতেছে, কারণ জিঙ্ক ধাতু হিসেবে বেশি সক্রিয়, ধাতু হিসেবে বেশি সক্রিয়র কারণে জিঙ্ক কি করে বলো তো, ইলেকট্রন ত্যাগ করে দেয়, এই যে ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়েছে। বুঝতে পারছো? তাহলে এখন আমাকে তুমি বলো তো, এই যে ধাতু হিসেবে যে বেশি হইলো, ধাতু হিসেবে যে সেটা সে করলো, তাহলে ইলেকট্রন ত্যাগ করছে না বলো তো, ইলেকট্রন ত্যাগ করলে সেটাকে আমরা কি বলি, জারণ বলি না বলো তো? ইলেকট্রন ত্যাগ করলে আমরা সেটাকে কি বলি, জারণ বলি। আর জারণ বললাম, জারণ কোথায় হয় বলো তো ভাইয়া? অ্যানোডে হয়। কোথায় হয়? অ্যানোডে হয়। তোমরা জানো জারণ কোথায় হয়? অ্যানোডে হয়। ওকে, আচ্ছা এখন আমাকে আরেকটা কথা বলো, এখান থেকে জিঙ্ক, যে জিঙ্ক 2+ হইলো, তাহলে এই যে জিঙ্কটা, এখানে যে জিঙ্ক, এই যে এই জিঙ্ক 2+ এর দ্রবণে আসছে, তাহলে তড়িৎদ্বার থেকে দ্রবণে আসছে, এটাকে আমরা কি বলি? তড়িৎদ্বার থেকে দ্রবণ আসার প্রবণতাকে কি বলি? দ্রবণ চাপ বলি। তার মানে এখানে এই জিনিসটা কি, এই জিনিসটা বলতে কি, এই জিনিসটা আমরা কি জানি, এই জিনিসটাকে আমরা দেখো, এটা ছিল তড়িৎদ্বার, জিঙ্ক তড়িৎদ্বার ছিল, তড়িৎদ্বার থেকে দ্রবণে জিঙ্ক 2+ দ্রবণে আসছে, তাহলে এটা কি ছিল? পিএস মানে দ্রবণ চাপ। আর এই জিনিসটা কি ছিল বলতো, যে জিঙ্ক 2+ তাহলে যে দ্রবণ, এই যে এটা 2+ না, 2+, তাহলে এটা ছিল দ্রবণে, দ্রবণ থেকে কোথায় গেছিল বলতো, এখানে তড়িৎদ্বারে গেছে না বলতো, এখানে তড়িৎদ্বারে গেছে, তাহলে এটা কি হবে? পি ও, তাই না? তাহলে এখন তুমি আমাকে বলো, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার ক্ষেত্রে কে বেশি, এই বিক্রিয়াটার ক্ষেত্রে কে বেশি? যেহেতু জিঙ্ক দুই ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়েছে, অর্থাৎ এই জিঙ্কটা ইলেকট্রন ত্যাগ করে, এই জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে দ্রবণের মধ্যে পড়ছে, তার মানে অবশ্যই তড়িৎদ্বার থেকে দ্রবণে আসছে, তড়িৎদ্বার থেকে দ্রবণ আসছে মানে দ্রবণ চাপ, তার মানে দ্রবণ চাপ বেশি। আর এই যে এই বিক্রিয়াটা তো হয় নাই, এই বিক্রিয়াটা কি এখানে হইতেছে, কম হইতেছে, তার মানে বেশি হইতেছে কোনটা? পিএস হইতেছে, তাই না? তাহলে তুমি বলতে পারো না বলতো, এখানে এই বিক্রিয়াটার ক্ষেত্রে পিএসটা বেশি, পিউটা কম। আমার কথাটা বুঝতে পারছো কিনা বলো, আমার কথা তোমরা বুঝতে পারছো কিনা, যে পিএসটা বেশি পিউটা কম, কেন কম বলো তো? আমি বলছি কেন কম, এর কারণটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ, এই যে এখানে এই কোষটার মধ্যে দুইটা বিক্রিয়া হচ্ছে, এই দুইটা বিক্রিয়া হচ্ছে, তবে কোন বিক্রিয়াটা বেশি হচ্ছে? এই যে 1 নম্বর বিক্রিয়াটা বেশি হচ্ছে। কেন? কারণ তোমরা জানো জিঙ্ক হচ্ছে কি ধাতু হিসেবে বেশি সক্রিয়, তো ধাতুর বৈশিষ্ট্য কি? ইলেকট্রন ত্যাগ করা, তো ইলেকট্রন ত্যাগ করছে, তো ইলেকট্রন ত্যাগ করে কোথায় আসছে? দ্রবণে আসছে, দ্রবণে আসলে কার মান বেশি হয়? পিএস এর মান বেশি হয়, তো পিএস বেশি হচ্ছে পিও থেকে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন এইটুকু যদি তোমরা বোঝো, তাহলে এখন তো আমাকে এটা বলো তো, এখন এইটুকু আমাকে বলো, যে এখান থেকে যদি আমি আরেকটা কোষ নেই, এটা নিলাম কপারের, আর এখানে দ্রবণে নিলাম কপার সালফেটের। ওকে, তাহলে তুমি আমাকে বলো তো, এখান থেকে কি হবে? এখান থেকে এই যে কপারে কি করবো বলো তো? কপারও, এই যে কপার আগের মতো না, যে ধাতু লবণ হইতে তড়িতের, তাহলে কপারও 2 ইলেকট্রন ত্যাগ করবে, 2 ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ আয়ন হবে। সেম এখানে যে কপার যে 2+, এই কপার 2+ এবার কি করবে? কপার 2+ এর 2 ইলেকট্রন গ্রহণ করে সে কি হবে? কপার হবে, অর্থাৎ এই কপারটা তখন কোথায় চলে যাবে বলো তো? এখানে চলে যাবে, তাই না? মানে ক্যাথোডে চলে যাবে। বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন আমাকে তুমি বলো,
এখান থেকে কোন বিক্রিয়াটা বেশি হবে? দুইটা বিক্রিয়া তো আছে। আচ্ছা আমি কেটে বল, এই কপার দুই ত্যাগ করে কপার 2 প্লাস হয়েছে, তার মানে এই জিনিসটা এটা তো কপার বলতে কোন কপার? এই কপার, এই যে তড়িৎদ্বারে যে কপার ইলেকট্রন ত্যাগ করে কপার 2 প্লাস হয়েছে। 2 প্লাসে কোথায় এসে? দ্রবণে বসে, তাই না? কপার 2 প্লাস দ্রবণে বসে। দ্রবণে পড়লে তড়িৎদ্বার থেকে দ্রবণে আসে, তাহলে কি দ্রবণ চাপ, তাহলে এটাকে আমরা বলি পিএস। আর কপার 2 প্লাস, এই যে কপার 2 প্লাস ইলেকট্রন গ্রহণ করে কপার হয়েছে মানে এখানে জমা হয়েছে, এখানে জমা হয়েছে। এখানে যদি জমা হয় তাহলে দ্রবণ থেকে তড়িৎদ্বারে গেছে, তাহলে এটাকে দ্রবণ থেকে তড়িৎদ্বারে গেছে, এটাকে কি বলবো? অভিসরণী চাপ। তাহলে এটার নাম কি? এটা হচ্ছে পিউ, তাই না? আচ্ছা পিউ হয়েছে। এখন এই জায়গার মধ্যে এই যে দুইটা বিক্রিয়া তো এখানে হচ্ছে, তার মধ্যে একটা বিক্রিয়া খুব বেশি হচ্ছে। এই দুইটার মধ্যে যে কোনো একটা বিক্রিয়া তো খুব বেশি হচ্ছে, তাই না? কোন বিক্রিয়া বেশি হচ্ছে? কোন বিক্রিয়া বেশি? এটা কিভাবে বুঝলা? এটা বোঝার সিস্টেম হচ্ছে, তোমরা জানো কপার কিন্তু আয়ন হিসেবে বেশি সক্রিয়। তোমার কিন্তু মনে আছে কিনা? দেখো কপার কোন জায়গায় আছে? ওই যে কাপুরুষ সাজিয়াজ খুব মানে উল্টা দিক দিয়ে কাছে, উল্টা দিক দিয়ে কাছে হলে মানে কি? উল্টা দিক দিয়ে কাছে হলে আয়ন হিসেবে বেশি সক্রিয়, আর নর্মাল দিক দিয়ে কাছে হলে ধাতু বেশি সক্রিয়। তো জিঙ্ক কিন্তু নর্মাল দিক দিয়ে কি ছিল? নর্মাল দিক দিয়ে হচ্ছে জিঙ্ক আমাদের কাছে ছিল, এখানে জিঙ্ক ধাতু হিসেবে সক্রিয় ছিল। আর উল্টার দিক দিয়ে কপার বেশি কাছে, উল্টার দিক দিয়ে কপার বেশি কাছে, এই কারণে কপার হচ্ছে আয়ন হিসেবে বেশি সক্রিয়। তাহলে যেহেতু কপার আয়ন হিসেবে বেশি সক্রিয়, তার মানে এখন কি বলতো? এই যে কপার আয়ন, তো আয়নের ধর্ম কি বলতো? আয়নের ধর্ম কি? আয়নের ধর্ম কি? ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? ইলেকট্রন গ্রহণ করবে। তো ইলেকট্রন গ্রহণ যদি করে, এই যে তাহলে এই বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করছে না, তাহলে এই বিক্রিয়াটা এখানে বেশি হবে, তাই না? তাহলে এখানে বিক্রিয়া কোনটা বেশি হবে বলতো? এই যে বিক্রিয়া, এই বিক্রিয়া কপার 2 প্লাস 2 ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে? কপার পরিণত হবে। বুঝতে পারছো? আর এখানে কি হয়েছে বলতো? গ্রহণ হয়েছে, ইলেকট্রন গ্রহণ করছে না, গ্রহণ করে সেটার নাম কি বলতো? বিজারণ, তাই না? বিজারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়া কোথায় হয় বলতো ভাইয়া? বিজারণ বিক্রিয়া কোথায় হয়? ক্যাথোডে হয়। তাহলে এটা কোথায় হবে? ক্যাথোডে হবে, তাই না বলতো ভাইয়া? বুঝতে পারছো কিনা আমার কথাটা? ক্যাথোডে। ওকে, এখন আমাকে বলো এই জায়গার মধ্যে পিএস বেশি হবে নাকি পিউ বেশি হবে? তোমরা দেখতে পাচ্ছ কপার 2 প্লাস আয়ন তো দ্রবণে ছিল, দ্রবণ থেকে তড়িৎদ্বারে গেছে, এবং এই বিক্রিয়াটা বেশি হচ্ছে, তাই না? এই বিক্রিয়াটা বেশি হচ্ছে, এই বিক্রিয়াটা মানে এটা, তাহলে এই বিক্রিয়াটা বেশি হচ্ছে, তার মানে তুমি অবশ্যই জানো পিউ বেশি এখানে। তার মানে এখান থেকে কি বলতো? এই জায়গার মধ্যে পিউটা বেশি হবে পিএস থেকে। ওকে, বুঝতে পারছো না কথাটা আমার? বলো তো এইটুকু জায়গার মধ্যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা আমাকে তোমরা বলো, যে জায়গার মধ্যে আসলে কোনো প্রবলেম থাকতে পারবে কিনা বা তোমাদের আছে কিনা। আশা করি এইটুকুর মধ্যে তোমাদের প্রবলেম থাকার কথা না, এটুকুর মধ্যে তোমাদের প্রবলেম থাকার কথা না। ওকে, তাহলে এই যে এখান থেকে এটা একটা অংশ, এটা একটা অংশ। ওকে, এটা ছিল জারণের জন্য বা অ্যানোডের জন্য, এটা ছিল বিজারণের জন্য বা ক্যাথোডের জন্য। ঠিক আছে, এটা ছিল বিজারণের জন্য বা কিসের জন্য বলো তো? ক্যাথোডের জন্য। ওকে, বিজারণের জন্য বা ক্যাথোডের জন্য। তো এখন আমি একটা কাজ করি, তুমি যা বুঝছো এটুকু তোমাদের মাথা সেট করে রাখো। এখন হচ্ছে আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা অন্য একটা পেজে যাচ্ছি, এটুকু আমি মুছে দিলাম। হ্যাঁ, তোমরা আশা করি এটুকু নোট করে রাখছো। আমরা অন্য একটা পেজে যাচ্ছি। দেখো দেখো এই জায়গাটার মধ্যে তুমি কি কি আঁকছিলা বলো তো? এই জায়গাটার ভিতরে একটা তুমি ইসে আঁকছো, তড়িৎদ্বার আঁকছিলা। তড়িৎদ্বারটা কিসে ছিল বলো তো? জিঙ্কে ছিল। দ্রবণটা কি ছিল? জিঙ্ক সালফেটে ছিল, তাই না? আচ্ছা, এখন তুমি আমাকে বলো এই জিঙ্ক যখন দ্রবণে পড়ে গেছে, কথা বুঝো, জিঙ্ক যখন দ্রবণে পড়ে গেছে, তাহলে জিঙ্ক কি আকারে দ্রবণে পড়ছে? পজিটিভ আকারে, তাই না? তোমরা জানো এরকম পড়ার কথা যে ধাতু লবণ হতে তো তড়িৎদ্বার। তাহলে জিঙ্কটা কিন্তু ভাঙতে শুরু করবে, ভাঙতে কি আকারে হবে? যে জিঙ্ক যখন ভাঙবে, জিঙ্ক 2 প্লাস আকারে ভাঙবে, তাহলে ভাঙে কোথায় পড়বে? দ্রবণে পড়বে না? অবশ্যই। তাহলে দ্রবণ কি হয়ে যাবে তখন? পজিটিভ। এটুকু মুছে দিলাম, এটা নিচে লিখলাম জিঙ্ক সালফেট। তাহলে দ্রবণ কি হবে বলো? দ্রবণ কি হবে তখন? পজিটিভ হবে। তাহলে দ্রবণ যদি পজিটিভ হয়, ওইটা কি হবে? মানে তড়িৎদ্বার কি হবে? নেগেটিভ হবে। এই তড়িৎদ্বার নেগেটিভ। বুঝতে পারছো? বুঝতে পারছি না বলো? দ্রবণ কেন পজিটিভ হইলো? কারণ জিঙ্ক কি করতেছিল? জিঙ্ক 2 প্লাস আকারে ভেঙে, জিঙ্ক 2 প্লাস আকারে ভেঙে তড়িৎদ্বারে পড়তেছে, জিঙ্ক 2 প্লাস আকারে ভেঙে দ্রবণে পড়তেছে। তাহলে দ্রবণ জিঙ্ক 2 প্লাস তো পজিটিভ, তাহলে দ্রবণ তো পজিটিভ হবে। তার মানে যেখান থেকে পড়তেছে বিগ হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে যে এই যে তড়িৎদ্বার থেকে পড়তেছে, তাহলে তড়িৎদ্বার নেগেটিভ। ওকে, আচ্ছা, এখন এই জায়গা থেকে আমাকে বলো, সেটা হচ্ছে এখানে কি হয়েছিল? এই জায়গার মধ্যে কি হয়েছিল?
জিঙ্কে ইলেকট্রন ত্যাগ করছে, 2টা ইলেকট্রন ত্যাগ করছিল, ত্যাগ করে কিসে পরিণত হয়েছে, জিঙ্ক 2+ পরিণত হয়েছে, তাই না? তাই না? এখন দেখো জিঙ্ক যদি 2+ আকারে পরিণত হয়, এই বিক্রিয়াটাকে আমরা তড়িৎ রসায়নে এরকম ভাবে লিখতে পারি, জিঙ্ক 2+, মানে আগে জিঙ্ক ছিল এরকম একটা চিহ্ন দিয়ে জিঙ্ক 2+, মানে আগে জিঙ্ক ছিল, এখন এটা কি হয়েছে, জিঙ্ক 2+ হয়েছে। বুঝতে পারছো? তো এই উপরের বিক্রিয়াটাকে আমরা সহজে এইভাবে আমরা করতে লিখতে পারি। বুঝতে পারছো? এখন একটা জিনিস তুমি খেয়াল করবে, তোমরা তড়িৎ রসায়নের যেহেতু পড়তেছো, তোমরা 9-10 এর মধ্যে তোমাদের সম্ভবত 10 নাম্বার চ্যাপ্টার স্থির তড়িতের মধ্যে একটা কনসেপ্ট শিখছিলা, সেটা হচ্ছে তড়িৎ আবেশ। তড়িৎ আবেশ নামে কিন্তু তোমরা একটা কনসেপ্ট শিখছিলা। তড়িৎ আবেশে কি হয়, বিভব তৈরি হয় না, তাই না? তড়িৎ আবেশে বিভব তৈরি হয়। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া, এখানে সবগুলো পজিটিভ, এখানে সব নেগেটিভ, তার মানে আমি পজিটিভ চার্জগুলো এবং নেগেটিভ চার্জগুলো আলাদা করে ফেলছি, তার মানে এখানে একটা বিভব তৈরি হবে না? বলো, অবশ্যই বিভব তৈরি হবে। তার মানে এখানে একটা বিভব তৈরি হয়। কি তৈরি হবে বলো তো? বিভব তৈরি হবে, বিভব তৈরি হবে। ওকে, এখানে একটা বিভব তৈরি হবে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো তো এই পাশটা আমরা দেখো একটু, আমার দেখি। এখন হচ্ছে আমি এই জায়গার মধ্যে আর কাজ জিনিস আঁকতেছি, সেটা হচ্ছে কি, এই জায়গাটা এটা হচ্ছে কপারের, আর নিচে দ্রবণটা হচ্ছে কপার সালফেটের দ্রবণ। ওকে, কপার সালফেট দ্রবণ। কারণ কপার সালফেট যদি দ্রবণ হয়, এই যে কপার সালফেটের দ্রবণ যদি হয়, তাহলে তুমি আমাকে বলো এখান থেকে এই দ্রবণটা কি আকার আছে। এখন এই তুমি জানো কপার সালফেট এখানে লিখলাম, কপার যদি এখানে লিখি কপার 2+, ওই জায়গায় চলে যাবে না বলতো ভাইয়া? ওই জায়গায় চলে যাবে না। তো কপার 2+ তো ইলেকট্রন গ্রহণ করে এখানে চলে যাবে। তো এখানে যদি চলে যায়, এই কপার 2+ এখানে চলে যাচ্ছে, তার মানে এটা কি হবে বলতো? পজিটিভ হয়ে যাবে না, কারণ প্লাসটা তো ওইখানে চলে যাচ্ছে, তাই না? তাহলে এটা পজিটিভ, তার মানে দ্রবণ কি হবে তখন? দ্রবণ কি হবে? নেগেটিভ, তাই না? দ্রবণ নেগেটিভ হয়ে যাবে, তাই না? কারণ দ্রবণ থেকে চলে যাচ্ছে। দেখো এখানে তড়িৎদ্বার থেকে চলে যাচ্ছে, এখানে তড়িৎদ্বার নেগেটিভ, এখানে দ্রবণ থেকে কপার চলে যাচ্ছে, কপার 2+ চলে যাচ্ছে, তাহলে দ্রবণ নেগেটিভ, তাহলে বাকিটা পজিটিভ। বুঝতে পারছো তো? আচ্ছা, এখন দেখো এটা পজিটিভ, এটা আশেপাশে শুধু নেগেটিভ, তার মানে পজিটিভ নেগেটিভ আয়নগুলো আমি আলাদা করে দিয়েছি, তাই না? তাহলে এখানে একটা বিভব তৈরি হবে না? অবশ্যই বিভব তৈরি হবে। আচ্ছা, তাহলে এটা পরের কথা। এখন দেখো এই জায়গায় বিক্রিয়াটা কি ছিল? এই জায়গায় বিক্রিয়াটা ছিল কপার, এই যে কপার 2+ ছিল না, তাহলে কপার 2+ কি করছিল? কপার 2+ 2টা ইলেকট্রন গ্রহণ করছিল, তাই না? 2টা ইলেকট্রন গ্রহণ করে কিসে বন্ধ দিয়েছিল? কপার বন্ধ দিয়েছিল। আর এই বিক্রিয়াটাকে আমরা কিভাবে লিখতাম? এই কপার 2+ এটুকু বাদ কিসে বন্ধ দিয়েছে? কপার বন্ধ দিয়েছে। ওকে, তো এই জায়গার মধ্যে কি তৈরি হয়? একটা বিভব তৈরি হয়, এই জায়গার মধ্যে একটা বিভব তৈরি হবে, তাই না? বলো তো। এখন দেখো আমি যদি এই জায়গায় একটা বিভব তৈরি হয়েছে, এই জায়গায় বিভব তৈরি হয়েছে, এখন বিভবগুলো তারা সমান না, কারণ জিঙ্কের জন্য যে বিভব হবে কপারের জন্য সেম বিভব হবে না। জিঙ্কের জন্য যে বিভব হবে কপারের জন্য সেম বিভব হবে? অবশ্যই না। তাহলে এই দুইটার মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হবে না? বলো, এখানে যদি জিঙ্কের, এখানে যদি কপারের হয়, তাহলে দুইটার বিভব তো সেম না, তাহলে দুইটার মধ্যে বিভব পার্থক্য তৈরি হবে না? বিভব পার্থক্য যদি তৈরি হয়, আমি যদি এই দুইটা দ্রবণকে আমি যদি একটা তড়িৎদ্বার দিয়ে কানেক্ট করতে পারি, তাহলে সেখানে বিদ্যুৎ চলাচল করবে কিনা? বলো, বিদ্যুৎ চলাচল করবে? অবশ্যই করবে, কারণ এখানে বিভব তৈরি হয়েছে, এখানে বিভব তৈরি হয়েছে, এবং দুইটাই তো ভিন্ন ধাতুর, তাহলে বিভব তো ভিন্ন বিভব তৈরি হবে। তাহলে এখন যদি আমি এই তড়িৎদ্বারগুলোকে যদি আমি একটা কানেক্ট করে দিই, একটু কানেক্ট করে দিই এটা পরিবেশী দ্বারা, তাহলে এই পরিবেশী দ্বারা যদি আমি কানেক্ট করে দিই, তাহলে কি বলতো? এখানে বিদ্যুৎ তৈরি হবে না, কারণ তোমরা জানো বিভব পার্থক্য থাকলে সেখানে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে এখন বলতো এই দুইটার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হবে না, বিভব তৈরি হয়েছে এবং ভিন্ন ভিন্ন বিভব তৈরি হয়েছে, তাহলে বিভব পার্থক্য আছে, বিভব পার্থক্য থাকলে বিদ্যুৎ তৈরি হবে, তাই না? বিদ্যুৎ প্রবাহিত হবে। বুঝতে পারছো কিনা? তাহলে এটা আমরা বোঝার জন্য কি করি? আমরা বোঝার জন্য এখানে লাইট দিয়ে দিই। বুঝতে পারছো? এখানে কি দিয়ে দিই, তাহলে এখানে বিদ্যুৎ যখন চলাচল করবে তখন কি হবে বলতো? লাইটটা জ্বলবে। বুঝতে পারছো? তাহলে এই কনসেপ্ট থেকে আসলে তড়িৎ রসায়নের উৎপত্তি হয়েছে। বুঝতে পারছো? আসলে এইভাবে আসলে আমাদের কি বলতো, আমাদের তড়িৎ রসায়নের যে মেইন আইডিয়াটা এখান থেকে আসে। বুঝতে পারছো কি? আশা করি এটুকু তোমরা বোঝার কথা, যে আসলে মানে বিদ্যুৎটা কিভাবে চলে, হ্যাঁ, বিদ্যুৎটা কিভাবে চলে, আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। ওকে, এখন এই জায়গার মধ্যে কিছু ঝামেলা আছে। ঝামেলাটা কি তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে তুমি একটু চিন্তা করে বলো,
এই জায়গাটার ভিতরে আমি জিঙ্ক সালফেটের লবণ দিছি, এই জায়গার মধ্যে কপার সালফেটের লবণ দিছি, এটা কতক্ষণ চলবে? এই যে বিদ্যুৎ কি সারা জীবন চলতে থাকবে? না, সারা জীবন তো চলবে না, তাই না? ঝামেলা হয়ে যাবে, মানে একটু চলার, মানে বিদ্যুৎটা একটু চলার পরে ঝামেলা হয়ে যাবে। কারণ দেখো এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, তার মানে এই পজিটিভ গুলো এই নেগেটিভের সাথে আস্তে আস্তে থেকে একবার কি হয়ে যাবে তো একেবারে বিদ্যুৎ নেগেটিভ এবং পজিটিভ একেবারে এই পাশে আস্তে আস্তে একেবারে এমন অবস্থা হবে যে বিদ্যুৎ চলাচলের জন্য অনুপযুক্ত হয়ে যাবে। তো এইটার জন্য এই জিনিসটা, এই যে এই ঝামেলাটা যাতে পোহাইতে না হয়, এই কারণে কি হয়েছে জানো? এই কারণে আমরা এখানে একটা লবণ সেতুর ব্যবস্থা করি। কি ব্যবস্থা করি বলতো? একটা লবণ সেতুর ব্যবস্থা করি। তো আমরা এই যার মধ্যে একটা লবণ সেতু দিব। লবণ সেতু দিলে বিদ্যুৎটা সহজে প্রবাহিত যেতে পারে। ঠিক আছে, তো আমরা এখন লবণ সেতু নিয়ে পড়াশোনা করবো। ওকে, তো লবণ সেতুটা কেন দেয় বলতো? লবণ সেতুর বিদ্যুৎ প্রবাহটা যাতে একবার স্মুথলি হইতে পারে, এই কারণে আমরা লবণ সেতুটা ব্যবহার করা হয়। ওকে, তো আমরা লবণ সেতু নিয়ে এখন একটু আলোচনা করবো। ওকে, আচ্ছা ঠিক আছে, ফাইন। তো আমরা এখন লবণ সেতু নিয়ে আলোচনা শুরু করবো। তো দেখো এইটুকু ব্যায়াম মুছে দিলাম, কেমন? আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। আচ্ছা, তো দেখো সেটা হচ্ছে আমরা লবণ সেতু নিয়ে একটু পড়াশোনা করবো। হ্যাঁ, তো লবণ সেতু দেখো, লবণ সেতু যদি হয় সেটা হচ্ছে লবণ সেতু। তো লবণ সেতুর জন্য আমরা একটা কোষ আঁকি, গ্যালভানিক কোষটা আমরা আঁকি। আমরা কোষটা একটু আঁকা ট্রাই করি। ওকে, একটু সুন্দরভাবে আঁকা ট্রাই করি। তোমরা যারা মেয়ে আসো তারা হয়তো আরো ভালো করে পারবা। আমি আঁকা একটু কমই পারি। হ্যাঁ, আঁকা একটু কমই পারি, মেয়েরা বিশেষ করে এগুলো ভালো পারে। হ্যাঁ, আমি জানি আমাদের যারা সহপাঠী অনেকটা দেখছি যে তারা একটু বেশি আঁকাকি করে, আচ্ছা সুন্দর আঁকাকি করতে পারে। তো আমিও এরকম আঁকাকি করতে পারি না। ওকে, তো যতটুকু আঁকলাম ইটস ওকে। হ্যাঁ, ওকে। এখন লবণ সেতু দিয়েছি। লবণ সেতু মানে কি করলাম বলতো? লবণ সেতুর মধ্যে আমি দুইটা কোষকে সংযুক্ত করে দিয়েছি না বলতো? এই দুইটা কোষকে আমি কি করছি? লবণ সেতু দ্বারা সংযুক্ত করছি। হ্যাঁ, আচ্ছা এখন আমি একটু বলে দিই, এই জায়গাটা কি ছিল বলতো? জিঙ্কের ছিল, তাই না? আর এখানে কি ছিল? জিঙ্ক সালফেট ছিল। ওকে, এই জায়গাটা কিসে ছিল বলতো? কপারের ছিল। আর দ্রবণে কি ছিল? কপার সালফেট ছিল, তাই না? তো এইটাকে আমরা কি বলতাম বলতো? গ্যালভানিক কোষ বলতাম, তাই না? এই জায়গাটা আমরা কি বলতাম? গ্যালভানিক কোষ বলতাম। আচ্ছা, মানে পুরো কোষটাকে আমরা গ্যালভানিক কোষ বলতাম। আর এই যে এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে লবণ সেতু। এটার নাম কি? লবণ সেতু। এখন লবণ সেতুর মধ্যে কি কি ব্যবহার করা হয় সেটা ইম্পর্টেন্ট। লবণ সেতুর মধ্যে কি কি ব্যবহার করা হয় তোমাদের কারো জানা আছে কিনা বলো তো? তোমাদের কারো জানা আছে কিনা বলো? জানা থাকার কথা। লবণ সেতুর মধ্যে কয়েকটা জিনিস ব্যবহার করা হয়। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আমরা এগার ব্যবহার করবো। বুঝছো তো? এগার ব্যবহার করতে। লবণ সেতুর মধ্যে সবসময় এগার ব্যবহার করা। এগার জিনিসটা কি? এগার জিনিসটা তোমরা যারা মেয়েরা আছো তারা হয়তো বা এটা ভালো বলতে পারবা। হ্যাঁ, তারা এটা ভালো বলতে পারবা। সেটা হচ্ছে কি, যে বাসা বাড়িতে বা যারা রান্না টান্না করে বা তোমাদের আব্বু নাও জানতে পারে, বাট আম্মু জানবে। হ্যাঁ, এগার হচ্ছে জেলির মতো। হ্যাঁ, জেলির মতো। তো এটা দিলে কি হয়? একটা জিনিস ঘন হয়। হ্যাঁ, একটা দ্রবণ খুবই ঘন হয়, এটাকে এগার বলা হয়। তোমাদের বাসা বাড়িতে থাকার কথা, মেয়েরা বিশেষ করে চিনতে পারবা। এগার ব্যবহার করা হয়। তো লবণ সেতুর মধ্যে এরকম জেলে জাতীয় পদার্থ ব্যবহার করা হয়, বুঝতে পারছো? তো এইটাকে বলা হয় এগার। এখন লবণ সেতুর মধ্যে কি কি জিনিস থাকে সেটা দেখো। কি কি জিনিস থাকে সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। আর পটাশিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, তারপর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা ব্যবহার করা হয়। আর এই যে চারটা জিনিস আছে আমাদের লবণ সেতুর মধ্যে ব্যবহার করা হয়। এখন এই চারটার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে ভালো কোনটা? সবচেয়ে ভালো হচ্ছে এটা। তাহলে সেটা কি বলতো? এটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট বা সবচেয়ে উত্তম ব্যবহার করা, সবচেয়ে উত্তম।
সবচেয়ে উচ্চ মধ্যে কি বলতো পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা, বুঝতে পারছো? তো লবণ সেতু মধ্যে আমরা এগার ব্যবহার করি, এবং লবণ সেতু কি বলতো এখানে সবচেয়ে উত্তম। লবণ সেতু সবচেয়ে উত্তম হচ্ছে কোনটা ব্যবহার করা বলতো এখান থেকে, সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, এবং পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়, এই দুটোও ব্যবহার করা হয়, বুঝতে পারছো? তো আশা করি তোমরা যে লবণ সেতু নিয়ে বেসিক জিনিসটা জানতে পারছো। এখন লবণ সেতু ব্যবহার করে বললাম, লবণ সেতু দিলে কি হয়, লবণ সেতু দিলে কি হয়, লবণ সেতু দিলে কি হয় এটা আমাদের জানা লাগবে, তাই না? তো লবণ সেতুর উপকারিতা বা লবণ সেতুর কাজ কি, এটা কিন্তু পরীক্ষা আসে সম্ভবত 2022 কিংবা 2023, মেবি 2023, হ্যাঁ 22-23 সেশনে ঢাকা ভার্সিটি অ্যাডমিশনের মধ্যে রিটেনের মধ্যে কোশ্চেন আসছিল যে লবণ সেতুর উপকারিতা লিখো বা লবণ সেতুর কাজ লিখো, ঠিক আছে? তো এই কোশ্চেনগুলো কিন্তু প্রশ্নে আসে। ওকে, তো আমরা এখন লবণ সেতুর উপকারিতা আমরা একটু দেখবো। তো উপকারিতা হচ্ছে আমরা এই সাইডে লিখছি, লবণ সেতুর উপকারিতা আসলে কি। হ্যাঁ, 1 নাম্বার লবণ সেতুর উপকারিতা হচ্ছে জানো, লবণ সেতুর উপকারিতা হচ্ছে কোষ দুটিকে সংযোগ করা, কোষ দুটিকে সংযোগ রাখা, এটা হচ্ছে তার 1 নম্বর কাজ। লবণ সেতুর 1 নম্বর কাজ কি বলতো, কোষ, এই যে এখানে দুইটা কোষ আছে না, এর 1 নম্বর কোষ 2 নম্বর কোষ, এই কোষ দুটাই কি করে বলতো সংযোগ রাখে। হ্যাঁ, কোষ দুটাই কি করে বলতো সংযোগ রাখে। তারপর হচ্ছে এই দুইটা কোষের মধ্যে আয়নের ভারসাম্য রক্ষা করবে, কোষগুলোর মধ্যে আয়নের ভারসাম্য রক্ষা করবে, আয়নের ভারসাম্য রক্ষা করবে, আয়নের ভারসাম্য রক্ষা করবে। 3 নাম্বার হচ্ছে কোষগুলোর মধ্যে আয়নের ভারসাম্য রক্ষা করবে, কথাটার মানে কি বলতো, কোষগুলোর মধ্যে আয়নের ভারসাম্য রক্ষা করবে মানে কি, আয়নের ভারসাম্য রক্ষা করবে এখানে যে কোষগুলো, এই দুইটা কোষগুলো আছে না, কোষের মধ্যে অনেকগুলো আয়ন আছে, তাই না? এই আয়নগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করবে, অর্থাৎ এখানে যদি একটা আয়ন আসে, এই লবণ সেতু থেকে যদি এখানে কোনো একটা আয়ন আসে, তাহলে ওই আয়নটা আবার এখানে আসতে হবে, ঠিক আছে? মানে এখানে যদি ওই আয়ন বলতে এটা না, মনে করো এখানে যদি এই লবণ সেতুর মধ্যে যে লবণগুলো থাকে, এখানে একটা পজিটিভ আয়ন যদি এখানে একটা আসে, ওইখানে একটা নেগেটিভ আয়ন যাইতে হবে, ঠিক আছে? তো আয়নের ভারসাম্য রক্ষা করবে, এখানে একটা গেছে এখানে দুইটা গেছে, এরকম হয় না, বুঝতে পারছো? তাহলে এখানে কোষগুলোর মধ্যে আয়নের ভারসাম্য রক্ষা করা হচ্ছে লবণ সেতু। ওকে, 3 নম্বর হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহে সহায়তা করে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহে সহায়তা করে, বিদ্যুৎ প্রবাহে সহায়তা করে, প্রবাহে সহায়তা করে, বুঝতে পারছো? তো আমাদের লবণ সেতুর এই 3টা কাজ, মেনলি 3টা কাজ করে, এছাড়াও আরো অনেক কাজ আছে, তো তোমরা ওইগুলো পারার কথা। হ্যাঁ, তো লবণ সেতুর মধ্যে যে বেশি কথাবার্তা, লবণ সেতুর মধ্যে কি কি ব্যবহার করা, জেলে যেতে পদার্থ ব্যবহার করা। হ্যাঁ, জেলে যে পদার্থগুলো আঠালো, হ্যাঁ একটু আঠালো জেলে যেতে পদার্থ ব্যবহার করা হয়, তোমার রাখবা, লবণ সেতু এগুলো ব্যবহার করা হয়, এবং এটার কি বলতো সবচেয়ে উৎকৃষ্ট কোনটা, পটাশিয়াম ক্লোরাইড, এছাড়া এগুলো ব্যবহার করা হয়, এগার ব্যবহার করা হয় একেবারে লবণ সেতুর কাজ। হ্যাঁ, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে লবণ সেতুর কাজ, লবণ সেতুর কাজ। লবণ সেতুর কাজটা কি, এই যে এখানে 3টা কাজ লেখা আছে, এগুলো একটু ভালোভাবে তোমরা পড়বা, যেটুকু ভালোভাবে পড়লে আশা করি তোমরা ভালো করতে পারবা। হ্যাঁ, এটুকু আশা করি তোমরা ভালো করতে পারবা। এখন লবণ সেতুর মধ্যে যে লবণগুলো থাকে, এই লবণগুলো নিয়ে একটু পড়াশোনা করা লাগবে। হ্যাঁ, লবণ সেতুর মধ্যে যে লবণগুলো থাকে, লবণগুলো, এই যে লবণগুলো থাকে, এগুলো একটু পড়াশোনা করবা। পড়াশোনা করে কি আমি একটু দেখাই দিই, বেশিক্ষণ লাগবে না, বাইকে আর একটু সময় দাও, শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমরা তো 2 মিনিট দেখো, আমরা একটু লিখছি। লবণ সেতুতে যে লবণ থাকে তার ধর্ম, তাদের ধর্ম 1 নম্বর ধর্মটা হচ্ছে, লবণ সেতুর মধ্যে যে লবণগুলো থাকে তাদের ধর্ম হচ্ছে লবণগুলোতে যে লবণ থাকে, লবণগুলোতে যে আয়ন থাকে, লবণগুলোতে যে আয়ন থাকে
তাদের কোনোটি তড়িৎদ্বারে বা দ্রবণে গিয়ে কোনো পদক্ষেপ সৃষ্টি করতে পারবে না, কোনো পদক্ষেপ সৃষ্টি করতে পারবে না, পদক্ষেপ সৃষ্টি করতে পারবে না। বুঝতে পারছো? তো এই যে লবণগুলোর মধ্যে যে আয়নগুলো থাকবে ওই আয়নগুলো দ্রবণের মধ্যে গিয়ে বা তড়িতের মধ্যে গিয়ে কি বলতো কোনো রকমের পদক্ষেপ সৃষ্টি করতে পারবে না। ওকে, তারপর হচ্ছে আরেকটা ব্যাপার শিখবা, সেটা হচ্ছে লবণগুলোতে যে ক্যাটায়ন বা অ্যানায়ন থাকে, ক্যাটায়ন বা অ্যানায়ন, লবণগুলোতে যে ক্যাটায়ন বা অ্যানায়ন থাকে তারা একই সাথে ক্যাথোডে এবং অ্যানোডে যেতে হয়। বুঝতে পারছো কি? যে লবণগুলোর মধ্যে যে ক্যাটায়নগুলো বা অ্যানায়নগুলো থাকবে তাদের একই সাথে ক্যাথোডে বা অ্যানোডে কি বলতো যেতে হবে। ওকে, একইভাবে আর কি ক্যাথোডে বা অ্যানোডে আমাদের যেতে হবে, অর্থাৎ তড়িৎদ্বারে যেতে হবে। বুঝতে পারছো? তো তড়িৎদ্বারের যে লবণগুলো থাকবে এই লবণগুলি দুইটা ধর্ম মাথায় রাখবা, কেমন? এইগুলো তোমরা মাথায় রাখবা। হ্যাঁ, তো এখন এই জায়গা থেকে একটা কোশ্চেন অ্যাডমিশনে খুব বেশি আসতে দেখা যায়। বুঝতে পারছো? এই জায়গায় অ্যাডমিশনে একটা কোশ্চেন বেশি আসতে দেখা যায়। তো মাথায় রাখবা এই জায়গা থেকে যে কি বলে লবণ সেতুর মধ্যে যে কোশ্চেনগুলো আসে, হ্যাঁ, লবণ সেতুর একটা কোশ্চেন খুব বেশি আসে দেখা যায় যে পটাশিয়াম ক্লোরাইড কেন বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এরকম কোশ্চেনগুলো খুব বেশি আসে যে পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, বা এরকম বলে যে পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় কিন্তু হচ্ছে পটাশিয়াম নাইট্রেট কেন ব্যবহার করা হয় না। তো এগুলোর ক্ষেত্রে সবসময় একটা আনসার দিবা, সেটা হচ্ছে কি পটাশিয়াম ক্লোরাইডের যে আয়নের যে চলাচল, আয়নের সময় আয়নগুলো চলাচলগুলো সমান হয়, আয়নগুলো চলাচল যেমন এই যে এটা বলবো আর কি যে ওই যে লবণগুলোতে যে ক্যাটায়ন বা অ্যানন থাকে, অ্যাননগুলো থাকে তারা একই সাথে দ্রবণে কি বলতো একই সাথে ক্যাথোডে যায় অ্যানোডে যায়, কিন্তু যেটা পারে না, যে জিনিসটা পারে না ক্যাটায়ন বা অ্যানায়ন একই সাথে দ্রবণে বা ক্যাথোডে বা অ্যানোডে যেতে পারে, কিন্তু মনে করো যে পারবে না ওই কি করতে পারো তো পারতে পারবে না। বুঝতে পারছো কিরকম? যে পটাশিয়াম ক্লোরাইড লবণ সেচ হিসেবে ব্যবহার করলেও পটাশিয়াম নাইট্রেট লবণ সেচ হিসেবে ব্যবহার করা হয় না কেন? ধরো এই একটা কোশ্চেন আসছে, তো তখন কি বলবা যে পটাশিয়াম ক্লোরাইড লবণটি আয়ন, পটাশিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন একই সাথে দ্রবণে অর্থাৎ ক্যাথোডে এবং অ্যানোডে যাইতে পারে, কিন্তু এর তুলনায় পটাশিয়াম নাইট্রেটের যে ক্যাটায়ন এবং অ্যানায়ন দ্রবণে অর্থাৎ ক্যাথোডে এবং অ্যানোডে সেমভাবে চলতে পারে না, অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইডের চেয়ে কমভাবে চলাচল করতে পারে। এই কারণে পটাশিয়াম নাইট্রেটের তুলনায় পটাশিয়াম ক্লোরাইডটা সর্বোত্তম ব্যবহার করা। বুঝতে পারছো? তো এরকম ভাবে অ্যাডমিশনে কোশ্চেন আসতে দেখা যায়, বিশেষ করে আমাদের ভার্সিটি অ্যাডমিশনে যেখানে রিটেন আছে এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে এই কোশ্চেনগুলো আসে। বুঝতে পারছো? তো আশা করি আজকে আমরা যে তড়িৎ রসায়নের উৎপত্তিটা, হ্যাঁ, তোমরা এটুকু আজকে বুঝতে পারছো। তো আমি যথাসম্ভব চেষ্টা করছি যে এখান থেকে একবারে বেসিক থেকে একেবারে বেসিক থেকে কোনো কিছু বাদ দেয় না, একেবারে বেসিক থেকে চেষ্টা করছি সবগুলো শেষ করার জন্য। আর তোমরা হয়তো দেখছো যে আমি চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই এগুলো ভালোভাবে শেষ করার জন্য। ওকে, তো আশা করি তোমরা এগুলো ভালোভাবে পড়াশোনা করবা, নিজেদের ঘাটতিগুলো ফিল আপ করবা, এবং আমরা সায়েন্স কেয়ার একাডেমির পক্ষ থেকে যে
উদ্যোগটা নেওয়া হয়েছে যে খুব সহজে তোমাদের ফ্রিতে ভিডিওগুলো কীভাবে তোমাদের মাঝে পৌঁছে দেওয়া যায়। তো এই একটা উদ্যোগে তোমরা একটু আমাদের পাশে থাকবা, আমাদের এই ভিডিওগুলো ফ্রি যে ভিডিওগুলো আমরা দিচ্ছি এই ভিডিওগুলো তোমাদের বন্ধুবান্ধব আমাদেরকে শেয়ার করার চেষ্টা করবা, ঠিক আছে। পাশাপাশি আমাদের তোমাদের কোন টপিকে বুঝতে অসুবিধা হয় এগুলো নিয়ে ভাইদের আর ফেসবুক যে পেজ সংস্কৃত একাডেমি, এছাড়াও ইউটিউব চ্যানেলে এর মধ্যে নিয়মিত ভিডিও আপলোড হচ্ছে। ওইখানে তোমরা তোমাদের যেই চ্যাপ্টারে বা যেই টপিকের উপরে ভিডিও লাগবে ওই এগুলো তোমরা একটু কমেন্ট করে আমাদের জানাবা। ওকে, তো আমরা চেষ্টা করবো আমাদের যথাসম্ভবভাবে এগুলো দেওয়ার জন্য, ঠিক আছে। তো আশা করি যে তোমরা আমাদের পাশে থাকবা এবং হচ্ছে আমাদের সংস্কৃত একাডেমির পাশে থাকবা। ওকে, তো তোমাদের জন্য শুভকামনা, আর ভাইয়ের জন্য দোয়া করো। তোমাদের প্রত্যেকের মঙ্গল হোক, তোমাদের আর পড়াশোনায় একেবারে সুন্দরভাবে গুছিয়ে পড়াশোনা করার জন্য ভালো হবে, কেমন? তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।